আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা ফাইন্যান্সের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব এবং এটাও আলোচনা করব গুরুত্বপূর্ণ বিষয়ের পাশাপাশি যে ফাইন্যান্সে আসলে খুব সহজেই এ প্লাস পাওয়া যায়, আসলে একটু চেষ্টা করলে আসলে এ প্লাস পাওয়াটা সম্ভব, সেই বিষয় নিয়েও আমরা আলোচনা করব। সো আশা করব সবাই আমাদের সাথে একসাথে মিলে ক্লাসটা করব, একসাথে মিলে সবাই জয়েন করব। সো সবাই দ্রুত আমার সাথে একসাথে জয়েন করবো, আমরা একসাথে মিলে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস আজকের ক্লাসটা। আজকে আমরা আলোচনা করব অর্থায়নের প্রথম অধ্যায় নিয়ে। আমরা প্রথম অধ্যায়ের বেসিকগুলো নিয়ে আলোচনা করবো। এই অধ্যায় থেকে আসলে আমরা অনেকে ম্যাথ করি, কিন্তু ম্যাথ না করেও আসলে এই অধ্যায় থেকে উত্তর দেওয়ার মাধ্যমে আমরা 10-এ 10 পাওয়া সম্ভব, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। সো সবাই আমাদের সাথে একসাথে জয়েন করবা, আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আমাকে ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানাও, তোমরা সবাই একটু কমেন্টে জানাবে ঠিকঠাকভাবে শোনা যাচ্ছে কিনা। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, আমরা একসাথে মিলে ক্লাসটা করবো ইনশাল্লাহ। আসলে আমরা যদি বলি ফাইন্যান্স, ব্যাংকে ও বিমা, এই সাবজেক্টটা আসলে খুব সহজে এ প্লাস পাওয়া সম্ভব আসলে যদি আমরা একটু চেষ্টা করি। আমরা এখানে যে শর্ট সিলেবাস আমরা যদি দেখি, এখানে যে ম্যাথগুলো আছে ফাইন্যান্সের ক্ষেত্রে, যে ম্যাথগুলো আছে এবং যে থিওরিগুলো আছে, আমরা চাইলে থিওরি উত্তর দিয়েও আমরা চাইলে 10-এ 10 পাওয়া আমাদের সম্ভব, যদি আমরা একটু সুন্দরভাবে গোছানোভাবে আমরা লিখতে পারি। কারণ এখানে আসলে অহেতুক লেখার মতো কোনো কিছুই নেই। যেটা তোমাকে কোয়েশ্চেন করবে সেটা যদি তুমি সঠিকভাবে উত্তর দিতে পারো, এখানে তোমাকে 10-এ 10 দিবে ইনশাল্লাহ। টিচাররা 10-এ 10 দিতে বাধ্য, তবে প্রেজেন্টেশনটা যেন সুন্দর হয়, ঠিক আছে? সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো। সো এটা আশা করবো তোমরা খুব দ্রুত আমার সাথে জয়েন করবা, সবাই মিলে একসাথে ক্লাসটা করবো। এবং তোমরা যারা জয়েন করবো তারা একটু বাকিদেরকে একটু মেনশন করে দিবি, যাতে আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করতে পারি। আমরা দেখতেছি আমাদের সাথে অনেকেই জয়েন করা শুরু করছে, আমরা একসাথে মিলে ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা আজকে আলোচনা করবো, শুরুতে আমরা আলোচনা করবো অর্থায়নের মূল বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। আমরা জানি এই অধ্যায় থেকে হয়তো 1টা থেকে 2টা প্রশ্ন পরীক্ষা আসবে এবং এখানে আসলে 10-এ 10 পাওয়া সম্ভব যদি বেসিকটা তোমার ক্লিয়ার থাকে। আমরা চেষ্টা করবো বেসিকটা 100% ক্লিয়ার করার চেষ্টা করবো। এই অধ্যায়ের যে বেসিকগুলো আছে, আমি বিশ্বাস করি আজকে ক্লাস করার পরে এই অধ্যায় থেকে যেই প্রশ্ন আসুন না কেন, তুমি ইনশাল্লাহ পরীক্ষায় তুমি 100% সঠিকভাবে তুমি লিখতে পারবে ইনশাল্লাহ। সো আমরা ক্লাসে চলে যাবো। আমরা যদি দেখি অর্থায়ন আসলে কি, আমরা জানি অর্থায়ন বা ফাইন্যান্স শব্দটি আসছে ল্যাটিন শব্দ ফিনিস থেকে। ফাইন্যান্স শব্দটি কোন শব্দ থেকে আসছে? আমরা জানি ফাইন্যান্স শব্দটি আসছে ল্যাটিন শব্দ ফিনিস থেকে। আমরা সবাই জানি এটি কোন শব্দ থেকে আসছে? ল্যাটিন শব্দ ফিনিস থেকে আসছে। তাহলে ফাইন্যান্স শব্দটি কোন শব্দ থেকে আসছে? আমরা জানি ফাইন্যান্স শব্দটি আসছে ল্যাটিন শব্দ ফিনিস থেকে আসছে। ল্যাটিন শব্দ কি থেকে আসছে? ফিনিস থেকে আসছে। আর অর্থায়নের আসলে প্রথম ও প্রধান কাজ কি? আমরা জানি অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হচ্ছে অর্থ সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবস্থাপনা করা। তাহলে অর্থায়নের প্রথম ও প্রধান কাজ কি? অর্থ বা তহবিল সংগ্রহ করা। অর্থ বা তহবিল সংগ্রহ করা। আমরা যদি একটু চিন্তা করে পড়ি তাহলে আমাদের জন্য খুব সহজ হয় বিষয়গুলো বুঝার আসলে, ঠিক আছে? এখানে আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের যে সমস্যাটা আমরা মুখস্থ করার ট্রাই করি, আমরা বুঝার চেষ্টা খুব কম করি, যার কারণে আমরা ভুলে যাই। তো অর্থায়ন বলতে বুঝেই যাচ্ছে, অর্থায়ন বলতে আসলে কি বুঝি? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবস্থাপনা করা, সেটাকে আমরা বলছি কি অর্থায়ন। তাহলে সংক্ষেপে অর্থায়ন বলতে কি বোঝানো হয়? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলা হয়। আমরা সবাই জানি সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, ঋণপত্র, বন্ড বা ডিবেঞ্চার ইত্যাদির মাধ্যমে কি করা যায়? অর্থ সংগ্রহ করা যায় একটি প্রতিষ্ঠানের জন্য, ঠিক আছে? বা নিজস্ব মূলধন সহ আমরা অর্থায়ন বা মূলধনটা গঠন করে থাকি, আসলে মূলধনটা গঠন করে থাকে। এই অর্থটা সঠিকভাবে সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা, এটাকে আমরা বলছি কি অর্থায়ন। তাহলে সংক্ষেপে আমরা অর্থায়ন বলতে কি বুঝবো? অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলে। আর ব্যাপক অর্থ আমরা কি বুঝবো? অর্থ সংগ্রহ থেকে শুরু করে সঠিক পরিকল্পনা, ঠিক আছে? সঠিক পরিকল্পনা সংগঠিত করা, ঠিক আছে? সমন্বয় সহ নিয়ন্ত্রণ সহ যাবতীয় কার্যাবলীকে কি বলা হয়? অর্থায়ন বলা হয়, ঠিক আছে? তাহলে অর্থ সংগ্রহ থেকে শুরু করে সঠিক পরিকল্পনা সংগঠিত করা, সমন্বয় করা এবং নিয়ন্ত্রণ সহ যাবতীয় কার্যাবলীকে, অর্থ ব্যবস্থাপনার কার্যাবলীকে কি বলা হয়? অর্থায়ন বলা হয়। আর ব্যবসা অর্থায়ন কি? ব্যবসা অর্থায়ন বলতে বোঝানো হয় ব্যবসায়ের উদ্দেশ্যে বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আমরা যদি ব্যবসার অর্থায়ন বলি তাহলে খুব সহজ আমরা বলতে পারি ব্যবসা বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে ব্যবসা অর্থায়ন বলে।
তাহলে ব্যবসা বা মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করে এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে কি বলা হয়? ব্যবসা অর্থায়ন বলা হয়। আসলে এই বিষয়গুলো আমি সবসময় বলে থাকি, ফাইন্যান্স বলো, আমরা ব্যাংকিং ও বিমা বলি, আমরা ব্যবস্থাপনা বলি, এখানে আসলে মুখস্থ করে তেমন বেশি কিছু থাকে না। আসলে এখানে বুঝতে হয়, চিন্তা করে পড়তে হয়। তুমি সবসময় মনে রাখতে পারবা এবং তোমার মতো করে তুমি উদাহরণ সহ পরীক্ষায় তুমি লিখতে পারবা, ঠিক আছে? সবচেয়ে সুন্দরভাবে তুমি লিখতে পারো যদি তুমি বুঝে বুঝে শেষ করো। তাহলে আমাদের বোঝাটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট এই ক্ষেত্রে। বুঝে পড়া, চিন্তা করা। আমাদের সমস্যাটা কি? আমরা চিন্তা করি না, আমরা পরে যাই, মুখস্থ করে যা ভুলে যাই, কিন্তু আমরা পড়ার সময় চিন্তা করি না, আমরা ব্রেন স্টর্মিং করি না। এইটা আমাদের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে এই জায়গায়। আমরা কেন ভুলে যাই? বলার মতো আমি সবসময় বলেছি, আমাদের ভুলে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা ব্রেন স্টর্মিং করি না। আমরা যখন মুভি দেখি, নাটক দেখি, আমরা কিন্তু ব্রেন স্টর্মিং করি। নাটকে কি হচ্ছে, আমাদের ব্রেন কিন্তু কাজ করতেছে, পরে কি হইতে পারে এটা আমরা চিন্তা করি। কিন্তু আমরা পড়াশোনা করার সময় আমরা চিন্তা করি না আসলে, যার ফলশ্রুতিতে আমরা ভুলে যাই। তাহলে আমরা দেখি ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা, এই ক্ষেত্রে যে বিষয়গুলো থাকে সেগুলো আসলে বোঝার বিষয়। এখানে মুখস্থ করা তেমন কিছুই না। তুমি যখন বুঝবা তোমার আর কিছু করতে হবে না, তোমার সবসময় মনে থাকবে, তুমি নিজের মতো করে লিখতে পারবা, নিজের মতো করে উদাহরণ সহ তুমি লিখতে পারবা, ঠিক আছে? সো বুঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের জন্য, বুঝাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা দেখি এখান থেকে আজকে আমরা এমনভাবে বেসিকটা আলোচনা করবো, এখান থেকে যেই এমসিকিউগুলো আসবে সেগুলো তোমরা পারবা ইনশাল্লাহ। যে এমসিকিউগুলো এখান থেকে পরীক্ষা আসবে ইনশাল্লাহ তোমরা সেগুলো 100% পারবা, আমার বিশ্বাস সেটা। শুধু ক্লাসে একটু মনোযোগী থাকলেই হবে তোমাকে, ঠিক আছে? তাহলে আমরা দেখছি অর্থায়ন বিষয়টি আলাদা স্বীকৃতি লাভ করে কখন? আমরা জানি 19 শতাব্দীর শেষের দিকে অর্থায়ন বিষয়টি আলাদাভাবে স্বীকৃতি লাভ করে কখন? আমাদের এমসিকিউ আসতে পারে, জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আমরা উত্তর দিব 19 শতাব্দীর শেষের দিকে। 19 শতাব্দীর শেষের দিকে এই ক্ষেত্রে যার অবদান সবচেয়ে বেশি তার নাম হচ্ছে টমাস এলগ্রিন। তাহলে এই ক্ষেত্রে কোন ব্যক্তিটির অবদান এই অর্থায়ন বিষয়টি যে আলাদা বিষয় হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে, স্বীকৃতি লাভ করে, তার সেই ক্ষেত্রে কার অবদান সবচেয়ে বেশি? আমরা উত্তর দিব টমাস এলগ্রিন। টমাস এলগ্রিন। এবং তার একটি বিখ্যাত বই আছে। তার বিখ্যাত বইটা কি? তার বিখ্যাত বইটা হচ্ছে কর্পোরেশন ফাইন্যান্স, স্টাডি অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথড। কর্পোরেশন ফাইন্যান্স, স্টাডি অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথডস। এই বইটি কখন প্রকাশিত হয়? 1897 সালে। তাহলে আমাদের এমসিকিউ আসতে পারে যে টমাস এলগ্রিনের বিখ্যাত বইটির নাম কি? আমরা উত্তর দিব স্টাডি অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথডস। বইটি কত সালে প্রকাশিত হয়? এমসিকিউতে আসা পরীক্ষা কিন্তু এমসিকিউতে আসে তোমাদের এইচএসসি পরীক্ষায় এমসিকিউতে এই ধরনের প্রশ্ন হয়। তাহলে আমরা উত্তর দিব কত সালে প্রকাশিত হয়? 1897 সালে। 1897 সালে এই বইটি প্রকাশিত হয়। বইটির নামটা কি? স্টাডি অফ দ্য প্রিন্সিপালস অ্যান্ড মেথড। এই বইটি প্রকাশিত হয় কত সালে? আমরা জানি 1897 সালে। অর্থায়নের প্রথম প্রধান কাজ কি বা মূল বিষয়বস্তু কি? অর্থ বা তহবিল সংগ্রহ করা। অর্থ বা তহবিল সংগ্রহ করা। তাহলে অর্থায়নের প্রথম ও প্রধান কাজ হচ্ছে কি? তহবিল সংগ্রহ করা। এবং আমরা জানি তহবিল সংগ্রহ করা এবং তার সঠিক ব্যবস্থাপনা করা, এটাই হচ্ছে কি? অর্থায়ন। এটা হচ্ছে কি? অর্থায়ন। অর্থায়নের লক্ষ্য বা উদ্দেশ্য কয়টি? দুইটি। আমরা জানি একটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ, আরটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। আমরা সবাই জানি মুনাফা সর্বাধিকরণ হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য আর সম্পদ সর্বাধিকরণ হচ্ছে দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। আমরা এই দুইটা বিষয় নিয়েও আমরা আলোচনা করব। তাহলে আমরা বলছি কি মুনাফা সর্বাধিকরণ এটা কোন ধরনের উদ্দেশ্য? এটা হচ্ছে স্বল্পমেয়াদী উদ্দেশ্য। আর সম্পদ সর্বাধিকরণ এটা হচ্ছে কি? দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। আমরা এই দুইটা নিয়েও আমরা বিস্তারিত আলোচনা করব, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে? সো আশা করব ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে জানাবা ক্লিয়ার কিনা। তোমরা যারা আসো আমাকে একটু কমেন্টে জানাবা এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাবা। আচ্ছা, আমাকে একটু কমেন্টে জানাবো যে তোমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, এরপর যদি আমরা দেখি আসলে অর্থায়ন কি? অর্থায়ন বলতে আমরা বুঝি অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করায় কি বলা হয়? অর্থায়ন বলা হয়। অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করায় কি বলা হয়? অর্থায়ন বলা হয়। আর ব্যাপক অর্থে অর্থায়ন বলতে অর্থ সংগ্রহ, অর্থের ব্যবহার, কলা কৌশল, নিয়ন্ত্রণ, সমন্বয় সাধন সহ যাবতীয় কার্যাবলীকে কি বলা হয়? অর্থায়ন বলা হয়। তাহলে সংক্ষেপে কি বলছি? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ এবং তার সঠিক ব্যবস্থাপনা করাকে অর্থায়ন বলা হয়। আর এটা হচ্ছে সংক্ষেপে। আর ব্যাপক অর্থে কি? বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা, সঠিক পরিকল্পনা করা, ঠিক আছে, সঠিক কলা কৌশল ব্যবহার করা, সমন্বয় করা, নিয়ন্ত্রণ করা সহ যাবতীয় কার্যাবলীকে কি বলা হয়? আমরা জানি যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলা হয়, ঠিক আছে? আর এই দেখো এই ক্ষেত্রে আমরা একটা গুরুত্বপূর্ণ একটা সংজ্ঞা আমরা দেখছি এলজে গিটম্যানের মতো অর্থায়ন কি? ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। তাহলে এলজে গিটম্যান কি বলছে? ফাইন্যান্স ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ ম্যানেজিং মানি। অর্থায়ন হচ্ছে অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান ও কলা।
অর্থায়ন হচ্ছে কি অর্থ ব্যবস্থাপনার বিজ্ঞান এবং কলা। এটা কে বলছেন? এলজে গিডম্যান। এলজে গিডম্যান। আমি তোমাদেরকে আগেও বলছি আমরা যদি একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করি বা আমরা মনোযোগী থাকি কোনো সব পড়ার সময় যে আমরা মনোযোগী থাকি একটু চিন্তা করি ভাইয়া কি বলতেছে বা এখানে কি বলা হচ্ছে, তুমি চিন্তা করে যখন আলোচনাটা শুনবা বা পড়াশোনা করবা তখন তোমার মধ্যে কি এটা মনে থাকার প্রবণতাটা বৃদ্ধি পাবে, অন্যথায় তুমি ভুলে যাবা। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি, আমরা দেখতেছি অর্থায়ন ভিডিওটা আসছে কোন শব্দ থেকে? অর্থায়ন শব্দটি আসছে ল্যাটিন শব্দ ফিনিস থেকে। প্রধান কাজ কি? তহবিল সংগ্রহ করা এবং সঠিক ব্যবস্থাপনা। 1897 সালে থমাস এলগ্রিনের বিখ্যাত বইটির নাম কি? অ্যা স্টাডি অফ দ্য প্রিন্সিপালস এন্ড মেথড। এটা আমাকে মনে রাখতে হবে, তার বিখ্যাত বইটি। এটি কত সালে প্রকাশিত? আমরা উত্তর দেবে এটি প্রকাশিত হয় 1897 সালে। এটি প্রকাশিত হয় কত সালে? 1897 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, এরপর যদি আমরা দেখি, আচ্ছা অর্থায়নের লক্ষ্য, আমরা জানি অর্থায়নের লক্ষ্য বা উদ্দেশ্য কয়টি? দুইটি, একটা হচ্ছে মুনাফা সর্বাধিকরণ, আরটা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। মুনাফা সর্বাধিকরণ বলতে আসলে কি বুঝি? আমরা জানি মুনাফা সর্বাধিকরণ বলতে বোঝানো হয় শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাকে। শেয়ার প্রতি আয় বৃদ্ধি করাই কি বলা হয়? মুনাফা সর্বাধিকরণ বলা হয়। শেয়ার প্রতি কি বৃদ্ধি করা? আয় বৃদ্ধি করা। তাহলে এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? ধরো তোমার একটা শেয়ারের মূল্য হচ্ছে, একটু মনোযোগ দাও, শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। শেয়ারের মূল্য কত? 100 টাকা। 100 টাকা শেয়ারের মূল্য কত বলছি আমরা? শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। এবং প্রথম বছর এই শেয়ার প্রতি আয় তোমাকে প্রদান করা হয় 10 টাকা, দ্বিতীয় বছর তোমাকে 20 টাকা, তৃতীয় বছর 30 টাকা। এই শেয়ার প্রতি এই আয় বৃদ্ধিটা কর, এই আয় বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলছি মুনাফা সর্বাধিকরণ। আমরা জানি কোম্পানি যে আয় করে সেই আয়টাকে বলা হচ্ছে কি? মুনাফা। আর মুনাফা থেকে শেয়ার হোল্ডারদেরকে যেটা প্রদান করে সেটাকে বলা হয় লভ্যাংশ। তাহলে কোম্পানি যে আয় করে সেই আয়টাকে আমরা কি বলি? মুনাফা বলি। আর মুনাফা থেকে শেয়ার হোল্ডারদেরকে যেটা প্রদান করে সেটাকে লভ্যাংশ বলা হয়। আর যেটি কোম্পানি রেখে দেয়, ব্যবসায়ের মধ্যে রেখে দেয়, এটাকে আমরা সংরক্ষিত তহবিল বলি। যে অংশটা রেখে দেয় সেটাকে আমরা কি বলি? সংরক্ষিত তহবিল বা সংরক্ষিত আয় বলে থাকি। ঠিক আছে, আচ্ছা তাহলে একটা শেয়ারের মূল্য হচ্ছে কত টাকা? 100 টাকা। প্রথম বছর শেষে সেটি আয় প্রদান করে 10 টাকা, দ্বিতীয় বছর 20 টাকা। এইভাবে শেয়ার প্রতি আয়টা বৃদ্ধি পাওয়া, এই বৃদ্ধি পাওয়াটাকে বলা হচ্ছে কি? মুনাফা সর্বাধিকরণ। এটি স্বল্পমেয়াদী লক্ষ্য। আর তোমার শেয়ারের মূল্য হচ্ছে সম্পদ সর্বাধিকরণ কি? শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি করা, শেয়ারের বাজার মূল্যটা বৃদ্ধি পাওয়া, শেয়ারের মূল্য বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হচ্ছে সম্পদ সর্বাধিকরণ। শেয়ারের মূল্যটা বৃদ্ধি পাওয়া, এটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। তাহলে সম্পদ সর্বাধিকরণটা কি? আমরা দেখতেছি শেয়ারের মূল্য বৃদ্ধিকরণ কি বলা হচ্ছে? সম্পদ সর্বাধিকরণ। তুমি শেয়ারটা ক্রয় করছো 100 টাকা, এক বছর পর শেয়ারের মূল্য হচ্ছে 120 টাকা, এরপরে শেয়ারের মূল্য হলো 150 টাকা, এরপরে শেয়ারের মূল্য 200 টাকা। এই যে শেয়ারের মূল্যটা বৃদ্ধি পাচ্ছে, শেয়ারের মূল্যটা যে বৃদ্ধি পাচ্ছে, শেয়ারের মূল্য বৃদ্ধি করাটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। শেয়ারের মূল্য বৃদ্ধি করাটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। তাহলে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, প্রথম 10 টাকা আয় দিচ্ছে, পরবর্তী 20 টাকা আয়, এরপর 30 টাকা আয়, এই ধরনের শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়া, এটাকে আমরা বলতেছি কি? মুনাফা সর্বাধিকরণ। আর শেয়ারের মূল্যটা বেড়ে যাওয়া, শেয়ার ক্রয় করছো তুমি কি 100 টাকা দিয়ে, এই যে শেয়ার এক বছর পরে 120 টাকার মূল্য, এর পর বছর গিয়ে এটার মূল্য 150 টাকা, এরপর 200 টাকা। এই শেয়ারের মূল্যটা বেড়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। আর আমরা যে শেয়ারের মূল্য বেড়ে যাওয়ার ফলে যে লাভটা হয়, ওই লাভটাকে বলা হচ্ছে মূলধনী লাভ। শেয়ারের মূল্যটা বেড়ে যাওয়ার ফলে যে লাভটা হবে, ওই লাভটাকে বলা হচ্ছে কি? মূলধনী লাভ। ওই লাভটাই কি বলা হয়? মূলধনী লাভ। ঠিক আছে, আমরা সেটা মনে রাখবো। আচ্ছা, আমরা যদি শেয়ার প্রতি আয় কিভাবে নির্ণয় করা হয়? কর পদ্ধতি আয়কে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে তোমার যে আয়টা হয়েছে, ওই আয়টাকে, তোমার আয় হয়েছে ধরো 10,000 টাকা, 10,000, তোমার শেয়ার আছে 5,000, তাহলে শেয়ার প্রতি আয় কত টাকা? একটাতে 2 টাকা করে। শেয়ার প্রতি আয় কত টাকা? একটাতে 2 টাকা করে। তোমার শেয়ার তোমার মোট আয়, তোমার যতটুকু শেয়ার 5,000 শেয়ার আছে, তার মধ্যে তোমার আয় কত হয়েছে? 10,000 টাকা। আর একটা শেয়ার, আর মোট শেয়ার সংখ্যা কত? 5,000। তাহলে প্রতিটি শেয়ারে তোমার আয় কত? 2 টাকা। এটাকে বলা হচ্ছে কি? শেয়ার প্রতি আয় বা ইপিএস বলা হয়, আর্নিং পার শেয়ার বলা হয়। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার। আর সম্পদের পরিমাণটা কি? আমরা মোট শেয়ার সংখ্যাটাকে প্রতিটি শেয়ারের মূল্য দ্বারা গুণ করলে, ঠিক আছে, তোমার যতটা শেয়ার আছে ওই শেয়ারের মূল্য দ্বারা গুণ করলে আমরা সম্পদের পরিমাণ পাবো। ঠিক আছে, সম্পদের পরিমাণটা পাবো আমরা। ধরো তোমার শেয়ার আছে কতটা? তোমার শেয়ার আছে হচ্ছে 1000টি, আর প্রতিটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা। প্রতি শেয়ারের মূল্য কত? 100 টাকা। তাহলে তোমার সম্পদের পরিমাণ কত? 1 লক্ষ টাকা। সম্পদের পরিমাণ কত? 1 লক্ষ টাকা। শেয়ার আছে 1000টি, তোমার একটি শেয়ারের মূল্য হচ্ছে 100 টাকা, তাহলে সম্পদের পরিমাণ কত? আমরা সম্পদের পরিমাণ বলবো 1 লক্ষ টাকা। এমসিকিউতে আসতে পারে, তুমি পারবা। এমসিকিউতে আসলে তুমি আসলে পারবা। আর আমরা জানি মুনাফা সর্বাধিকরণ হচ্ছে একটি স্বল্পমেয়াদী উদ্দেশ্য। এই ক্ষেত্রে আমরা জানি ঝুঁকি বিবেচনা করা হয় না, নগদ প্রভাব বিবেচনা করা হয় না,
ঠিক আছে, ঝুঁকি বিবেচনা করা হয় না, নগদ প্রবাহ বিবেচনা করা হয় না, অর্থের সমমূল্য বিবেচনা করা হয় না। এখানে মুনাফাটাকে গুরুত্ব দেওয়া হয়, মুনাফা সর্বাধিকরণে শেয়ার প্রতি আয়টাকে গুরুত্ব দেওয়া হয়, যার কারণে এটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত নয়। কিন্তু সম্পদ সর্বাধিকরণে অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি প্রত্যেকটা বিষয় বিবেচনা করা হয়। তাই একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত কি? সম্পদ সর্বাধিকরণ। একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য কি হওয়া উচিত? সম্পদ সর্বাধিকরণ। আমরা যদি দেখি এখানে একটু মনোযোগ দাও, আমরা যদি দেখি, দেখো মুনাফা সর্বাধিকরণে শেয়ার প্রতি আয় বৃদ্ধি পাওয়াটাকে বোঝানো হয়। আর অর্থায়নের স্বল্পমেয়াদী, দেখো আমরা যদি একটু বলি, অর্থায়নের স্বল্পমেয়াদী লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিকরণ। লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয় না, অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি এগুলো কোনোটাই বিবেচনা করা হয় না। কোথায়? মুনাফা সর্বাধিকরণে বিবেচনা করা হয় না। তবে আমরা জানি একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের অন্যতম হাতিয়ার হচ্ছে মুনাফা। একটা ব্যবসা প্রতিষ্ঠানের দক্ষতা পরিমাপের অন্যতম একটা হাতিয়ার হচ্ছে মুনাফা, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এটি একটি সনাতন পদ্ধতি। এটি একটি কি? সনাতন পদ্ধতি। তাহলে একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য আসলে হওয়া উচিত কি? সম্পদ সর্বাধিকরণ। কেন? কারণ এটি দেখো, লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি বিবেচনা করা হয়, অর্থের সমমূল্য, আমরা যদি বলি অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি সবকিছু বিবেচনা করে। সবকিছুই বিবেচনা করে কোনটি? আমরা জানি সবকিছুই বিবেচনা করে, সেটা হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। সবকিছুই বিবেচনা কি? দেখো, যার কারণে এটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত। তাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হওয়া উচিত কি? সম্পদ সর্বাধিকরণ। কারণ সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়, আমরা দেখছি লভ্যাংশ নীতি, মুদ্রাস্ফীতি, আমরা যদি বলি অর্থের সমমূল্য, ঝুঁকি, নগদ প্রবাহ, প্রত্যেকটা বিষয় সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে বিবেচনা করা হয়। তাই আমরা উত্তর দিব, একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত বা উদ্দেশ্য হওয়া উচিত সম্পদ সর্বাধিকরণ। আর এটা কি? একটি দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। এটা কোন ধরনের উদ্দেশ্য? আমরা জানি এটি একটা দীর্ঘমেয়াদী উদ্দেশ্য। আচ্ছা, দেখো, সম্পদ সর্বাধিকরণের সাহায্যে ব্যবসার সঠিক মূল্যায়ন করা সম্ভব। সঠিক মূল্যায়ন করা সম্ভব কোনটির মাধ্যমে? সম্পদ সর্বাধিকরণের মাধ্যমে, অর্থাৎ শেয়ারের মূল্য বৃদ্ধি করা। সম্পদ সর্বাধিকরণ বলতে আমরা কি বুঝি? শেয়ারের মূল্য বৃদ্ধি করা। আচ্ছা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো। তোমরা যারা আছো আমাকে একটু কমেন্টে জানো, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্টে জানো, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। আমাকে জানাও এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা। এবং আমি সবচেয়ে বেশি খুশি হব তোমরা যারা আছো, তোমরা যদি একটু ক্লাসটা শেয়ার করে একটু ডান লিখো, যাতে তোমাদের যারা বন্ধু আছে তারাও যাতে ক্লাসটা করতে পারে। একটু ক্লাসে একটু শেয়ার দিয়ে একটু ডান লিখো, আমি সবচেয়ে বেশি খুশি হব, যাতে আমরা সবাই মিলে একসাথে ক্লাসটা করতে পারি। ঠিক আছে, সবাই মিলে আমরা ক্লাসটা একসাথে করতে পারি। আমি সবচেয়ে বেশি খুশি হব একটু শেয়ার দিয়ে যদি কমেন্টে লিখো ডান। আর এতটুকু পর্যন্ত যা কিছু আলোচনা করছি, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, একদম 100% ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাও। একটা বিষয় মনে রাখবা, ফাইন্যান্সে আসলে একটু বুঝে তুমি যদি শেষ করো, তাহলে তোমার পক্ষে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করা সম্ভব। এবং এখানে যে থিওরিটিক্যাল যে প্রশ্ন আসবে, ঠিক আছে, ওইখানে তোমার 10-এ 10 পাওয়া সম্ভব। 10-এ 10 পাওয়া সম্ভব তুমি যদি সঠিকভাবে লিখতে পারো। ঠিক আছে, 10-এ 10 পাওয়া সম্ভব। আচ্ছা, আমরা দেখছি শর্ট টার্ম গোল, এটা মুনাফা স্বল্পমেয়াদী, আর দীর্ঘমেয়াদী হচ্ছে কি? সম্পদ সর্বাধিকরণ। আর একটি প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য হওয়া উচিত কি? সম্পদ সর্বাধিকরণ। কেন? কারণ সম্পদ সর্বাধিকরণের মধ্যে সবকিছু বিবেচনা করা হয়, অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি বিবেচনা করা হয়। কিন্তু মুনাফা সর্বাধিকরণের ক্ষেত্রে অর্থের সমমূল্য, নগদ প্রবাহ, ঝুঁকি বিবেচনা করা হয় না। মুনাফা সর্বাধিকরণ একটি স্বল্পমেয়াদী এবং সনাতন পদ্ধতি। ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা যদি দেখি অর্থায়নের নীতি খুবই গুরুত্বপূর্ণ। অর্থায়নের নীতিগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমাদের নীতিগুলো শেষ করতে হবে। অর্থায়নের নীতিসমূহ, অর্থায়নের নীতিমালাগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর প্রিন্সিপালসগুলো খুবই ইম্পর্টেন্ট। আমি একদম খুব সহজে তোমাদেরকে বোঝাবো, আশা করবো তোমাদের ক্লিয়ার হবে। আশা করবো আমাকে একটু তোমার কমেন্টে জানাও, তোমরা যারা আছো আমাকে একটু কমেন্টে জানাও তোমাদের ক্লিয়ার কিনা। আসলে এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা কমেন্টে জানাবা। দেখো, অর্থায়নের নীতিসমূহ, অর্থায়নের নীতি প্রথম আছে কি? ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতি। ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতি। আসলে ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতি বলতে কি বোঝানো? আমরা জানি ঝুঁকি বেশি হলে আয় অবশ্য বেশি হইতে হবে, স্বাভাবিক। তুমি একটা প্রতিষ্ঠানে যত বেশি ঝুঁকি নিবে, তোমার আয়টা তত বেশি হইতে হবে। তবে এটাও মনে রাখতে হবে, একজন আর্থিক ব্যবস্থাপকের কখনোই অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। একজন আর্থিক ব্যবস্থাপকের কখনোই অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। কারণ যদি ঝুঁকি বেশি নেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তুমি অতিরিক্ত ঝুঁকি নেওয়ার ফলে যদি কোনো কারণে ঝুঁকি হয়ে যায়, সংগঠিত অথবা ক্ষতি হয়ে যায়, তাহলে প্রতিষ্ঠান দেওয়ালি হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই ঝুঁকি এবং আয়ের মধ্যে একটা কি রাখা উচিত? ভারসাম্য রাখা উচিত।
ঝুঁকি এবং আয়ের মধ্যে কি রাখা উচিত? সমন্বয় রাখা উচিত। অর্থাৎ প্রয়োজন মতো ঝুঁকি নিয়ে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বিনিয়োগ করা উচিত। তাকে বলা হচ্ছে ঝুঁকি এবং আয় সমন্বয় নীতি। ঝুঁকি এবং আয় সমন্বয় নীতি। তাহলে আমরা কি বলতেছি? ঝুঁকি বেশি হলে অবশ্যই আর্থিক ব্যবস্থাকে চিন্তা করতে হবে। ঝুঁকি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে চিন্তা করতে হবে বা বিনিয়োগের ক্ষেত্রে চিন্তা করতে হবে। ঝুঁকি বেশি হলে আয় অবশ্যই বেশি হইতে হবে। তবে কোনো অবস্থাতেই অতিরিক্ত ঝুঁকি নেওয়া একটা প্রতিষ্ঠানের জন্য উচিত নয়, কারণ এই ক্ষেত্রে দেওয়ালিয়া হয়ে যাওয়ার প্রতিষ্ঠান দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই প্রয়োজনীয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে প্রয়োজনীয় ঝুঁকি নিয়ে বিনিয়োগ করা উচিত। ঠিক আছে, প্রয়োজনীয় আয় বা মুনাফার উদ্দেশ্যে তাকে বলা হচ্ছে ঝুঁকি এবং মুনাফা সমন্বয় নীতি। তাহলে ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটা কি রাখা উচিত? ভারসাম্য রাখা উচিত। আর ঝুঁকি এবং মুনাফার মধ্যে সম্পর্ক কি আমরা জানি, ধনাত্মক বা সমমুখী। ঝুঁকি বেশি হলে আয়ও বেশি হবে। ঠিক আছে, ঝুঁকি বেশি হলে মুনাফাও বেশি হবে, ঝুঁকি কম হলে মুনাফাও কম হবে, আমরা সবাই জানি সেটা। আশা করি ঝুঁকি এবং আয় সমন্বয় নীতি তোমাদের ক্লিয়ার। তাহলে একটা প্রতিষ্ঠানে কি বলছে আমরা, ঝুঁকি বেশি নিলে অবশ্যই কি বেশি হইতে হবে? আয় বেশি হইতে হবে। তবে কোনো অবস্থাতে অতিরিক্ত ঝুঁকি নেওয়া উচিত নয়। কেন? অতিরিক্ত ঝুঁকি নিলে দেওয়ালিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই প্রয়োজনীয় আয়ের উদ্দেশ্যে প্রয়োজনীয় ঝুঁকি নিতে হবে। অর্থাৎ ঝুঁকি এবং আয়ের মধ্যে একটা সমন্বয় রাখতে হবে। ঠিক আছে, এটাই বলছে ঝুঁকি এবং আয় সমন্বয় নীতি। আশা করি তোমাদের ক্লিয়ার। এবার সাথে তারল্য এবং মুনাফা নীতি। এইটা তোমাদের ক্লিয়ার একটু কমেন্টে জানো। আমি তোমাদের একটু তোমরা যে একটু কমেন্ট করো সেটা আমাদের সবচেয়ে ভালো হবে, যে তোমরা আসলে বুঝতে পারতেছো কিনা। আমি এটা বিশ্বাস করি যারা মনোযোগী থাকবে তারা 100% তাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে। একদম 100% কনসেপ্টটা তাদের ক্লিয়ার থাকবে যদি মনোযোগী থাকো। ঠিক আছে, আমি আবার সেখানে মুখস্থ করার কোনো বিষয় না, বুঝারটা ইম্পর্টেন্ট। ফাইন্যান্স বলো, ম্যানেজমেন্ট বলো, এখানে তুমি যদি মুখস্থ করো তুমি ভুলে যাও। তুমি যে একটু যখন পড়বা তখন যে একটু চিন্তা করে পড়ো, একটু বুঝে পড়ো, তাহলে তুমি ভুলবা না, তুমি পারবা, সবসময় পারবা। ঠিক আছে, বেশি দিন মনে থাকবে। তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি। আমরা তারল্য বলতে আসলে নগদ অর্থ বুঝি। তাহলে তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা জানি একটি প্রতিষ্ঠান যদি অতিরিক্ত পরিমাণ তারল্য রাখে, বেশি পরিমাণে তারল্য রাখে বা নগদ টাকা রাখে, তার বিনিয়োগের পরিমাণটা কমে যাবে। বিনিয়োগের পরিমাণ যেহেতু কমে যায়, তার মুনাফার পরিমাণটাও কমে যাবে। সেই ক্ষেত্রে নগদ অর্থ অলস ব্যবসায় থেকে যাবে, যা ব্যবসায়ের জন্য কাম্য নয়। তাহলে স্বাভাবিকভাবে তোমার নগদ অর্থ বা তারল্য যদি তুমি বেশি রাখো, স্বাভাবিকভাবে তোমার বিনিয়োগটা কি কমে যাবে। এটাই স্বাভাবিক, তোমার বিনিয়োগটা কি কমে যাবে। আর বিনিয়োগ যদি কমে যায়, তোমার মুনাফাটা কমে যাবে। সেক্ষেত্রে তোমার অতিরিক্ত নগদ অর্থ বা তারল্য অলস হিসেবে ব্যবসায় থেকে যাবে, যেটা ব্যবসায়ের জন্য আসলেই কাম্য নয়। ঠিক আছে, আবার অপরদিকে তুমি যদি কম টাকা নগদে রাখো, তারল্য যদি কম রেখে বেশি বিনিয়োগ করো, তোমার মুনাফার পরিমাণটা বেশি হবে। তবে তোমার দৈনন্দিন কার্যক্রমগুলো সঠিকভাবে পরিচালনা করতে তোমার ব্যর্থ হতে পারে। তুমি স্বল্পমেয়াদী দায় পরিশোধে তুমি ব্যর্থ হতে পারো, যেটাও ব্যবসায়ের জন্য কখনোই উচিত না। এটি ব্যবসায়ের সুনামটা নষ্ট করে। কারণ তোমার তারল্য বা নগদ টাকা যদি কমে যায়, দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করার জন্য যেই পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা যদি না থাকে, তোমার ব্যবসা পরিচালনা করতে তোমার সমস্যা সৃষ্টি হবে। তোমার চলতি দায় পরিশোধে তোমার ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের সুনাম নষ্ট হবে। তাই প্রয়োজনীয় নগদ টাকা বা তারল্য রেখে প্রয়োজনীয় মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করার নীতিটাকে তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি বলে। তাহলে সঠিক পরিমাণে নগদ টাকা বা তারল্য রেখে সঠিক পরিমাণে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করার নীতিটাকে বলা হচ্ছে কি তারল্য এবং মুনাফা সমন্বয় নীতি। আমরা জানি তারল্য এবং মুনাফার মধ্যে বিপরীতমুখী সম্পর্ক। তারল্য বেশি রাখলে কম বিনিয়োগ হবে, মুনাফা কমে যাবে। আবার তারল্য বা নগদ টাকা কম রাখলে বেশি বিনিয়োগ হবে, বেশি মুনাফা হবে। তাহলে পরীক্ষায় যদি আসে নগদ অর্থ বা তারল্য ও মুনাফার সাথে সম্পর্কটা কিরকম, আমরা উত্তর দিব বিপরীতমুখী বা ঋণাত্মক। তাহলে আমরা এটার মাধ্যমে কি বুঝতে পারছি, যে নগদ টাকা যদি বা তারল্য বা নগদ টাকা যদি তুমি কম রাখো, তো বেশি বিনিয়োগ করতে পারবে, বেশি মুনাফা হবে। তবে তোমার দৈনন্দিন কার্যক্রম ব্যবসায় পরিচালনা করতে সমস্যা হতে পারে, চলতি দায় পরিশোধে ব্যর্থ হতে পারে, ব্যবসায় সুনাম নষ্ট হবে। তাই আবার অপরদিকে আমি কি বলছি, অপরদিকে তুমি যদি নগদ টাকা বেশি রাখো, তারল্য বেশি রাখলে বিনিয়োগটা কমে যাবে, মুনাফাটা কমে যাবে। কিন্তু অপরদিকে নগদ অর্থ অলস হিসেবে থেকে যাবে ব্যবসায়, যেটা ব্যবসায়ের জন্য কাম্য নয়। তাই সঠিক পরিমাণে নগদ টাকা বা তারল্য রেখে সঠিক পরিমাণে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অর্থ বিনিয়োগ করার নীতিটাকে বলা হচ্ছে কি তারল্য এবং সমন্বয় নীতি। আশা করি তোমাদের ক্লিয়ার।
আশা করি তোমাদের ক্লিয়ার বিষয়টা। আমাকে একটু কমেন্টে জানাবো তোমাদের ক্লিয়ার কিনা, যারা তোমাদের ক্লাস আসো আমাকে একটু দ্রুত কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা। আমি আবার বলছি, তোমরা যারা মনোযোগী থাকবে তারা 100% তোমাদের ক্লিয়ার হবে, এবং বাসায় আর কষ্ট করতে হবে না, পরীক্ষার আগ পর্যন্ত তোমার কষ্ট করতে হবে না, শুধু বেসিকটা একটু ক্লিয়ার করার চেষ্টা করবা, বুঝার চেষ্টা করবো। আমি তোমাদের একটা কথা বারবার বলাচ্ছি, আল্লাহ তাআলা আমাদেরকে যে ব্রেনটা দিছে, এই ব্রেনটা অসাধারণ একটা ব্রেন দিছে। আমরা সমস্যাটা কোন জায়গায়, সমস্যাটা হচ্ছে কি আমরা যখন পড়াশোনা করি তখন আমরা মনোযোগী থাকি না, আমরা বুঝার চেষ্টা করি না, আমরা ব্রেন ওয়ার্ক করি না, আমরা ব্রেন স্টর্মিং করি না, আমরা চিন্তা করি না। এটা হচ্ছে আমাদের অন্যতম সমস্যা। কিন্তু আমরা যখন মুভি দেখি, আমরা নাটক দেখি, ঠিক আছে, তখন কিন্তু আমার অনেক বেশি মনে থাকে। কেন? তখন আমাদের ব্রেন স্টর্মিং হয়, আমার ব্রেনটা কাজ করে, নাটকে কী চলতেছে, কী হইতে পারে, আমার ব্রেনটা কিন্তু কাজ করে, এবং সামনে কী হতে যাচ্ছে সেটাও কিন্তু আমরা কি চিন্তা করি, যার কারণে আমাদের নাটক বা মুভি এই বিষয়গুলো আমাদের বেশি মনে থাকে। দেখো, পরীক্ষার আগের দিন কিন্তু তুমি একসাথে তোমার কালকে পরীক্ষা, সেই অনুযায়ী তুমি কিন্তু অনেক প্রেশার নিতে পারো। তোমার ব্রেনকে তুমি যেভাবে কাজ দিবে, তোমার ব্রেন কিন্তু সেভাবে কাজ করবে। দেখো, আমরা কিন্তু নর্মালি পড়াশোনা তেমন বেশি করতে পারি, কিন্তু পরীক্ষার আগে আমরা অনেক বেশি পড়াশোনা করতে পারি, মানে যেটা চিন্তার বাহিরে। তাহলে তার মানে এটা বোঝানো যাচ্ছে যে তোমার ব্রেনকে যদি তুমি যে পরিমাণ কাজ দাও, তোমার ব্রেন কিন্তু সেভাবেই কাজ করবে। অর্থাৎ কোনো কিছু পড়ার সময় চিন্তা করবো আসলে এটা কী পড়তেছে, কেন দরকার, কী জন্য বলা হচ্ছে, গল্প আকারে চিন্তা করবার প্রয়োজনে। এটা দিয়ে কোনো একটা উদাহরণ তৈরি করার চেষ্টা করবো একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, তখন তোমার পড়াগুলো ইজি হয়ে যাবে। আমরা গতানুগতিক পড়ে যাই, যার কারণে আমরা ভুলে যাই এই কাজটা করা যাবে না। আমি আবার বলছি, কম পড়ে ভালো করা সম্ভব, ঠিক আছে, শুধুমাত্র তোমার ব্রেনটা কাজে লাগাও, না আর কোনো কিছু দরকার নেই। তোমার ব্রেনটা কাজে লাগাও, তুমি বেস্ট আউটপুট এখান থেকে তুমি পাওয়া ইনশাআল্লাহ, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে তোমরা জানাবা তোমাদের ক্লিয়ার কিনা, তোমরা একটু কমেন্টে জানাও তোমাদের ক্লিয়ার কিনা, যা কিছু আলোচনা করছি ক্লিয়ার কিনা। তাহলে আমরা এখানে কি বলছি, এখানে আমরা বলছি যদি তারল্য বেশি সংরক্ষণ করলে বিনিয়োগ কম হয়, ফলে মুনাফা কম হয়। তাহলে তারল্য এবং মুনাফার মধ্যে সম্পর্কটা কি, বিপরীতমুখী। তারল্য বৃদ্ধি করলে মুনাফা কি পায়, হ্রাস পায়, অপরদিকে তারল্য হ্রাস পেলে মুনাফা কি পায়, বৃদ্ধি পায়। তাহলে সম্পর্কটা কি, নগদত্ব তারল্য বা নগদত্ব মুনাফার মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক বা বিপরীতমুখী। আশা করি ক্লিয়ার, ঋণাত্মক বা বিপরীতমুখী। আমি যেভাবে আলোচনা করতেছি তুমি সেভাবে মনে রেখে যদি পরীক্ষা লিখতে পারো, এখানে তোমাকে কোনো নাম্বার কাটা কোনো প্রশ্নই আসে না। যেভাবে বলতেছি ঠিক সেভাবে তুমি লিখে আসবা, জাস্ট এটা মনে রাখো। এখন বলতেছি এগুলো একটু মনে রাখো, মাথায় সেট করে নাও, একটু পরীক্ষায় তুমি লিখতে পারবা, 100% লিখতে পারবা, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লিয়ার। আচ্ছা, এরপর যদি আমরা দেখি পোর্টফোলিও ও বৈচিত্র্যের নীতি বলতে কি বোঝানো হয়। পোর্টফোলিও ও বৈচিত্র্যের নীতি বলতে কি বোঝানো হয়, আমরা জানি হেরি মার্কুইস 1952 সালে পোর্টফোলিও থিওরিটা আবিষ্কার করেন। কে আবিষ্কার করেন? হেরি মার্কুইস। 1952 সালে পোর্টফোলিও থিওরিটা আবিষ্কার করেন হেরি মার্কুইস। আচ্ছা, এই থিওরি দ্বারা কি বোঝানো হচ্ছে? এই থিওরি দ্বারা বোঝানো হচ্ছে তুমি তোমার সম্পূর্ণ টাকাটা একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করো। একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করো। তো তোমার সব টাকা তুমি যে একটি প্রকল্পে বিনিয়োগ করো, কোনো কারণে ওই প্রকল্পটা যদি কোনো কারণে ক্ষতির সম্মুখীন হয়, ঠিক আছে, তাহলে তোমার পুরো টাকাটাই শেষ হয়ে যাবে, পুরো টাকাটাই তোমার কি শেষ হয়ে যাবে। তাই বলা হচ্ছে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করো। তুমি একটাতে বিনিয়োগ না করে 5টাতে বিনিয়োগ করছো, যদি 2টাতে ক্ষতিও হয়, বাকি 3টাতে কিন্তু লাভের কারণে তোমাকে ক্ষতিটা পুষিয়ে দিবে, অর্থাৎ ঝুঁকিটা হ্রাস পাবে। ঝুঁকিটা কি পাবে? হ্রাস পাবে। তাহলে পোর্টফোলিও থিওরির প্রধান উদ্দেশ্য হচ্ছে কি, ঝুঁকিটা হ্রাস পাওয়া। তাহলে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা উচিত। একটাতে ক্ষতি হলো, বাকিগুলো সেটা পুষিয়ে দিবে এবং তোমার লাভটার মুনাফাটা নিশ্চিত হবে। এটা বলা হচ্ছে পোর্টফোলিও থিওরি। পোর্টফোলিও থিওরি বলা হয় থাকে, ডোন্ট পুট ইউর অল এগস ইন দ্য সেম বাস্কেট। তোমার সকল ডিম একই বাস্কেটে, একটি ঝুড়িতে রাখিও না, কারণ যখন ঝুড়িটা পড়ে যাবে সকল ডিম ভেঙে যাবে। একসাথে যদি একটা ঝুড়িতে সকল ডিম রাখো, সকল ডিম ভেঙে যাবে। ওই কারণে বলা হচ্ছে ডিমকে এখানে অর্থের সাথে তুলনা করা হচ্ছে, মূলধনের সাথে তুলনা করা হচ্ছে। তোমার সকল মূলধন একটি প্রকল্পে বিনিয়োগ করিও না, একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করি। এটাকে বলা হচ্ছে পোর্টফোলিও। এটাই কি বলা হচ্ছে? পোর্টফোলিও। আচ্ছা, পোর্টফোলিও ও বৈচিত্র্যায়ন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আমরা জানি, আরও যদি বলি বৈচিত্র্যায়ন বলতে আসলে এখানে বোঝানো হচ্ছে একটি পণ্যের ব্যবসা না করে ব্যবসার সময় একাধিক পণ্যের ব্যবসা করা, ঠিক আছে। একটি পণ্যের ব্যবসা না করে একাধিক পণ্যের ব্যবসা করা, এক সাইজের পণ্যের ব্যবসা না করে একাধিক সাইজের। আমরা দেখি মিনি, যেমন প্যারাশুট পাওয়া যায় বিভিন্ন সাইজের, তাহলে প্রতিটা কাস্টমার যার যেরকম প্রয়োজন সেরকম নিতে পারে, ঠিক আছে। এই বিষয়গুলোকে বলা হচ্ছে বৈচিত্র্যায়ন। এটা হচ্ছে কি বৈচিত্র্যায়ন, ঠিক আছে। তাহলে এটা পোর্টফোলিও থিওরির প্রধান উদ্দেশ্য কি? ঝুঁকি হ্রাস করা, মুনাফা নিশ্চিত করা। জাস্ট এই বিষয়গুলো একটু মাথায় রাখলে তুমি পরীক্ষা পারবে। আমি বলছি এই বিষয়গুলো মাথায় রাখলে তুমি পরীক্ষা পারবে। এই থিওরি আবিষ্কার করে হেরি মার্কুইস 1952 সালে। আমাকে একটু কমেন্টে জানাবো তোমাদের ক্লিয়ার কিনা, কমেন্টে একটু জানাবা তোমাদের ক্লিয়ার কিনা। তাহলে একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক লাভজনক প্রকল্পে বিনিয়োগ করা, এক ধরনের পণ্যের ব্যবসা না করে একাধিক পণ্যের ব্যবসা করা, এগুলোকে বলা হচ্ছে কি পোর্টফোলিও এবং বৈচিত্র্যায়নের নীতি। পোর্টফোলিও এবং
বৈচিত্র্যায়নের নীতি। আচ্ছা, মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে কি ঝুঁকি হ্রাস করা, ঝুঁকি হ্রাস করা। ঠিক আছে, একটি পণ্যে ব্যবসা না করে একাধিক পণ্যে ব্যবসা করা, একটি প্রকল্পে বিনিয়োগ না করে একাধিক প্রকল্পে বিনিয়োগ করা। ঠিক আছে, আশা করি তোমাদের ক্লিয়ার, আশা করি তোমাদের ক্লিয়ার। আমরা এখানে দেখতেছি একটা একক সিকিউরিটি বিনিয়োগ, আবার একাধিক সিকিউরিটিতে বিনিয়োগ। ঠিক আছে, আমরা একটা উদাহরণ এখানে দেখতেছি। অর্থের সমমূল্য নীতি, আমরা জানি সময়ের সাথে সাথে অর্থের মূল্যের পরিবর্তন হওয়াকে অর্থের সমমূল্য বলে। আমরা জানি আজকের 1 টাকা 1 বছর পরে 1 টাকা বহন করে না। ঠিক আছে, যে হারে মুদ্রাস্ফীতি হচ্ছে আমরা জানি। ঠিক আছে, আমরা একসময় 100 টাকা দিয়ে যে আর কিছু পাইতাম, এখন সেটা আমরা কি পাচ্ছি না। অর্থাৎ অর্থের যে ক্রয় ক্ষমতা, সেই ক্রয় ক্ষমতা কি হ্রাস পাচ্ছে। তার মানে অর্থের যে আলটিমেট যে ভ্যালু, মূল্য, সেই মূল্যটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। অর্থের মূল্য বলতে কি বোঝানো হয়? অর্থের ক্রয় ক্ষমতা দ্বারা বোঝানো হয়। একসময় 100 টাকা দিয়ে যেটা পাচ্ছি আমরা এখন সেটা পাচ্ছি না, 100 টাকা দিয়ে পাচ্ছে। তার মানে অর্থের কি মূল্যটা কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, দ্রব্যমূল্য কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তাহলে সময়ের সাথে সাথে অর্থের মূল্যে যে পরিবর্তন হয়, ওই পরিবর্তনটাকে বলা হচ্ছে কি অর্থের সমমূল্য। ঠিক আছে, তাহলে এটি খুবই গুরুত্বপূর্ণ নীতি, কারণ অর্থের সমমূল্য নীতিটা ব্যবসায়ের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি একটা বিনিয়োগ করতেছো, ঠিক আছে, তুমি যে অর্থের সমমূল্য বিবেচনা না করো, তাহলে তোমার বিনিয়োগ থেকে তুমি তোমার প্রয়োজনীয় প্রফিটটা, আউটকামটা তুমি নিয়ে আসতে পারবে না, মুনাফাটা তুমি নিয়ে আসতে পারবে না, তুমি যদি অর্থের সমমূল্যটা বিবেচনা না করো। ঠিক আছে, অর্থের সমমূল্যটা তুমি তো তোমার ধরো তুমি ধরো 1 লক্ষ টাকা তোমার আছে, তুমি দেখতেছো এটা যদি তুমি কোনো প্রতিষ্ঠানে ইনভেস্টমেন্ট করো, কোনো ঝুঁকি ছাড়া তুমি যদি বিনিয়োগ করো, তাহলে তুমি বছর শেষে 1,05,000 টাকা পাবে। দেখো, তোর কোনো ঝুঁকি না নেওয়া ছাড়া। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে তুমি যখন কোথাও ঝুঁকি নিয়ে বিনিয়োগ করবে, তার মানে তোমাকে ঝুঁকি নিয়ে যখন তুমি বিনিয়োগ করো, তোমার ইনকামটা, তোমার ওই 1 লক্ষ টাকা থেকে আয়টা 5,000 টাকার চেয়ে বেশি হলে লাভজনক, কম হলে তোমার ক্ষতি, কম হলে তোমার ক্ষতি। এই দেখো, অর্থের সমমূল্য তুমি বিবেচনা না করলে এটা বুঝবে না। তুমি 1 লক্ষ টাকা যদি ব্যাংকে রাখো, তোমাকে 1,05,000 টাকা দিচ্ছে, 1,05,000 টাকা তোমাকে দিচ্ছে, কোনো ঝুঁকিমুক্ত। তুমি ধরো 1,05,000 টাকা পাচ্ছ ফিক্সড রেখে দিলে, কিন্তু তুমি ঝুঁকি নেওয়ার ফলেও যদি 1,05,000 টাকার চেয়ে কম পাও, তাহলে তোমার ক্ষতি। আর 1,05,000 টাকার চেয়ে বেশি পাইলে তখন তোমার লাভ শুরু। তোমাকে ওভাবে চিন্তা করতে হবে, কারণ তোমার 1 লক্ষ টাকা 1 বছর পরে 1,05,000 টাকা সমান, তোমাকে ওভাবে চিন্তা করতে হবে। তোমার আজকের 1 লক্ষ টাকা 1 বছর পর 1,05,000 টাকা সমান মূল্য বহন করে। ঠিক আছে, আমাকে এইভাবে চিন্তা করতে হবে। তখন আমার ব্যবসা থেকে আমি তখন কি নির্ণয় করতে পারবো, কি নিয়ে আসতে পারবো, প্রফিট বা লাভটা নিয়ে আসতে পারবো। ঠিক আছে, অন্যথায় সম্ভব না। ঠিক আছে, এই কারণে অর্থের সমমূল্যটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এটাকে বলছে অর্থের সমমূল্য নীতি। উপযুক্ততার নীতি কি? আসলে উপযুক্ততার নীতি হচ্ছে তোমার যে সময়ের জন্য, তোমার স্বল্প সময়ের জন্য যদি তোমার কোনো অর্থের প্রয়োজন হয়, স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন, তুমি অবশ্যই স্বল্পমেয়াদী উৎস থেকে ঋণ সংগ্রহ করবা। আর দীর্ঘ সময়ের জন্য তোমার অর্থ প্রয়োজন হয়, তুমি অবশ্যই দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করবা। এটাকে বলা হচ্ছে কি উপযুক্ততার নীতি। এটাই কি বলা হচ্ছে উপযুক্ততার নীতি। তোমার স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হচ্ছে, তুমি অবশ্যই কি স্বল্পমেয়াদী উৎস থেকে 1 বছর মেয়াদ, কারণ তোমার এই টাকাটা তুমি 1 বছরের মধ্যে এই টাকাটা পেয়ে যাওয়া, কারণ তোমার স্বল্প সময়ের জন্য তুমি কি বিনিয়োগ করবা, তারপরে তুমি স্বল্পমেয়াদী উৎস থেকে নিবা। আর দীর্ঘ সময়ের জন্য তুমি যখন বিনিয়োগ করার চিন্তা করবে, তুমি তখন দীর্ঘমেয়াদী উৎস থেকে নিবে। তুমি তো সেটা স্বল্পমেয়াদী উৎস থেকে নিতে পারলে তুমি টাকাটা দিতে পারবে না, কারণ তোমার বিনিয়োগটা হচ্ছে দীর্ঘমেয়াদী। ঠিক আছে, তাহলে তোমাকে এটাকে বলা হচ্ছে উপযুক্ততার নীতি। একদম সহজ চিন্তা করলে উপযুক্ত সময়ের জন্য উপযুক্ত উৎস থেকে অর্থ সংগ্রহ করা, এই কারণে এটার নাম দেওয়া হচ্ছে কি উপযুক্ততার নীতি। উপযুক্ততার নীতি আমরা যদি এভাবে একটু চিন্তা করে আলোচনাগুলো করি, আমি বলছি একটু চিন্তা করে যে পড়াশোনাগুলো করি, আমরা বললাম না আমরা চিন্তা করে পড়াশোনা করি না, আমরা পড়ে যাই, মুখস্থ করে যাই, ভুলে যাই। এটা হয় না, আসলে এটা হওয়ার সম্ভাবনা না। তুমি যদি একটু চিন্তা করো, তুমি চিন্তাটাকে কাজে লাগাও। ঠিক আছে, তাহলে আমরা বলছি কি স্বল্প সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে স্বল্পমেয়াদী উৎস বাছাই করতে হবে, দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজনে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। এটাকে বলা হচ্ছে কি উপযুক্ততার নীতি। দেখো এখানে বলা হচ্ছে, এখানে বলা হচ্ছে যেমন স্বল্প সময়ের জন্য অর্থায়নের প্রয়োজন হলে স্বল্পমেয়াদী উৎস, আর আবার অপেক্ষাকৃত দীর্ঘ সময়ের জন্য অর্থের প্রয়োজন হলে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। ফলে খরচটা হ্রাস পাবে এবং ঝুঁকিটাও হ্রাস পাবে, এটা মুনাফাটাও বৃদ্ধি পাবে। এটাকে আমরা বলতেছি কি উপযুক্ততার নীতি। এটাকে আমরা বলছি কি উপযুক্ততার নীতি। আমাকে বলতে এই যেগুলো আলোচনা করছি তোমাদের ক্লিয়ার করে একটু কমেন্টে জানো, যা কিছু আলোচনা করছি তোমাদের ক্লিয়ার করে একটু কমেন্টে জানো। তোমরা অনেকেই কমেন্ট করতেছো, আমি বলবো যে তোমরা কমেন্ট করে জানো যে তোমাদের ক্লিয়ার কিনা, আসলে বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা। আমরা দেখছি আমাদের সাথে অনেকেই আছেন, আমাকে একটু জানাও তোমাদের ক্লিয়ার কিনা, বিষয়টা ক্লিয়ার কিনা। ঠিক আছে, আচ্ছা
আমরা একটু চিন্তা করি, আমি অবশ্যই একটু চিন্তা করে যদি পড়াশোনা করি আমাদের খুব সহজে বিষয়গুলো শেষ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আমরা দেখতেছি এরপর নেক্সট অর্থায়নের কার্যাবলী। দেখো অর্থায়নের কার্যাবলী দেখো, আমরা দেখছি অর্থ তহবিল সংগ্রহ, বিনিয়োগ কার্যাবলীগুলো কি কি ইম্পর্টেন্ট। দেখো তহবিল সংগ্রহ, বিনিয়োগ সিদ্ধান্ত, তহবিল বন্টন, মূলধন বাজেটিং, স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, এগুলো হচ্ছে অর্থায়নের প্রধান কার্যাবলী, অর্থায়নের প্রধান কার্যাবলী। তাহলে আমরা দেখি প্রথম আসি তহবিল সংগ্রহ আসলে কি। আমরা যদি বলি তহবিল সংগ্রহ আসলে কি, তহবিল সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে, দেখো তহবিল সংগ্রহ বলতে বোঝানো হচ্ছে কি পরিমাণ মূলধন নিজস্ব তহবিল এবং কি পরিমাণ মূলধন ঋণকৃত। তুমি যে তহবিল সংগ্রহ করবা তোমার নিজস্ব মূলধন কিরকম আছে আর তুমি কি পরিমাণ ঋণের মাধ্যমে সংগ্রহ করবা, ঠিক আছে। কি পরিমাণ মূলধন নিজস্ব মূলধন আছে আর কি পরিমাণ তুমি ঋণকৃত মাধ্যম বা ঋণের মাধ্যমে তুমি মূলধনটা সংগ্রহ করবে, সে উৎসটা নির্ধারণ করাকে বলা হচ্ছে কি, সে উৎস নির্ধারণ করা এবং তহবিল সংগ্রহ করাকে বলা হচ্ছে কি তহবিল সংগ্রহ, ঠিক আছে। ঋণকৃত তহবিল থেকে সংগ্রহ করা, কি পরিমাণ মূলধন নিজস্ব তহবিল থেকে এবং কি পরিমাণ মূলধন ঋণকৃত তহবিল থেকে সংগ্রহ করবো তার নির্ধারণ করাকে বলা হচ্ছে কি তহবিল সংগ্রহ। আর তহবিল সংগ্রহের ক্ষেত্রে তোমার বিবেচ্য বিষয় কয়টি, তিনটি। উৎস শনাক্তকরণ, তুমি কোন উৎস থেকে মূলধনটা সংগ্রহ করবা। দেখো খুব সহজ, আমরা যখন একটা তহবিল সংগ্রহ করবো স্বাভাবিকভাবে আমি যখন একটা অর্থ সংগ্রহ করবো আমাকে নির্ধারণ করতে হবে কোথেকে অর্থটা সংগ্রহ করবো, কোন উৎস থেকে আমি অর্থটা সংগ্রহ করবো। নাম্বার 2 আমরা যদি দেখি মেয়াদ বিবেচনা, আমি যে উৎস থেকে নিব আমি কোন মেয়াদের নিব, এখানে স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী সময়ের জন্য আমি ওই উৎস থেকে অর্থটা সংগ্রহ করবো। দেন তহবিলের ব্যয় বিবেচনা, ব্যয়টা আসলে কোন খাতে করবো, আমি যদি ব্যয় কোন খাতে আমি সেটা নির্ধারণ করে থাকি তাহলে আমাকে উৎস এবং আমাদের কি নির্বাচন করা আমাদের সমস্যা হবে না। উৎস এবং মেয়াদ উৎস ব্যয় যদি নির্ধারণ করতে পারি উৎস এবং মেয়াদ বিবেচনা করাটা আমার জন্য কি সহজ হবে। আমি যদি দীর্ঘমেয়াদী ব্যয় করার উদ্দেশ্যে আমার টাকা লাগে তাহলে আমাকে দীর্ঘমেয়াদী উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হবে। যদি স্বল্পমেয়াদী কোনো জায়গায় ব্যয় করতে হয় তাহলে আমি স্বল্পমেয়াদী উৎস থেকে মূলধন সংগ্রহ করতে পারবো। তাহলে তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি, আমরা উত্তর দিব তিনটি। তহবিল সংগ্রহের ক্ষেত্রে বিবেচ্য বিষয় কয়টি, তিনটি। একটা হচ্ছে উৎস সংগ্রহ করা, উৎস নির্ধারণ করা, ব্যয় বিবেচনা করা, আর একটা কি বলছি মেয়াদ বিবেচনা করা। ব্যয় নির্ধারণ করা আর হচ্ছে কি ব্যয় বিবেচনা বা নির্ধারণ করা, এবং আরেকটা হচ্ছে কি মেয়াদ নির্ধারণ বা বিবেচনা করা, ঠিক আছে। তাহলে উৎস শনাক্তকরণ, মেয়াদ বিবেচনা এবং তহবিলের ব্যয় বিবেচনা। আমরা যখন বাসায় পড়াশোনা করবো, আমার তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আমরা যখন বাসায় পড়াশোনা করবো আমরা চেষ্টা করবো আমরা যেখান থেকে পড়াশোনা করি সেখানে আমরা যাতে কিওয়ার্ডগুলোকে লাল কালি দিয়ে গোলবৃত্ত করে মার্ক করে আমরা পড়াশোনা করি, সেই ক্ষেত্রে তোমার মনে থাকার প্রবণতাটা বেড়ে যাবে। তুমি লেকচার শিট বা বই থেকে লাল কালি দিয়ে যখন গোলবৃত্ত করে তুমি মার্ক করবা, তুমি যখন লেকচার শিট উল্টাবা, ঠিক আছে, বই উল্টাবা, লাল কালি গোলবৃত্তগুলো তোমার থেকে তাকাই থাকবে, ঠিক আছে। তোমার আলাদা করে তোমার কি অ্যাট্রাকশন ক্রিয়েট করবে এগুলো, ঠিক আছে, মনে রাখার প্রবণতাটা বেড়ে যাবে, ঠিক আছে। আমি ঠিক যেভাবে এখানে কিওয়ার্ডগুলোকে মার্ক করছি তিনটি, ঠিক আছে, এই বিবেচনা, এই উৎসগুলো নিজস্ব তহবিল, ঋণকৃত মূলধন, ঠিক আছে, এইভাবে কিওয়ার্ডগুলোকে মার্ক করে পড়াশোনা করলে তোমার জন্য সহজে তোমার মনে থাকবে। আমার হচ্ছে এটা সবচেয়ে ভালো পদ্ধতি, কিওয়ার্ডগুলোকে মার্ক করে পড়াশোনা করা, ঠিক আছে, সবচেয়ে ভালো পদ্ধতি। দেখো স্বল্পমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করা হয় চলতি ব্যয় নির্ধারণের জন্য, আর দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহ করা আমরা সবাই জানি স্থায়ী ব্যয় নির্বাহের জন্য, ঠিক আছে। আর যে মূলধন কাঠামোতে মূলধন খরচটা সবচেয়ে কম হবে তাকে কাম্য মূলধন কাঠামো বলে। তুমি যেভাবে তোমার মূলধন কাঠামোটা গঠন করবে যেখানে তোমার ব্যয়টা কম হবে, অর্থাৎ কোন উৎস থেকে কিভাবে নিলে তোমার মূলধনের ব্যয়টা কম হবে, এইভাবে যদি তুমি তৈরি করো ওইটাকে বলা হচ্ছে কাম্য মূলধন কাঠামো। তাহলে যে মূলধন কাঠামোতে ব্যয় সর্বনিম্ন হয় তাকে কি বলা হয়, আমরা উত্তর দিব কাম্য মূলধন কাঠামো। কাম্য মূলধন কাঠামো, তুমি সাধারণ শেয়ার বা অগ্রাধিকার শেয়ার থেকে কেমন নিবে, ঋণকৃত মূলধন কেমন করবা, ঠিক আছে, এটা যদি তুমি এমনভাবে করবা যেখানে তোমার কি ব্যয়টা তোমার কম হয়, ঠিক আছে, মূলধনের ব্যয়টা কি হয়, কম হয়, তাকে বলা হচ্ছে কি কাম্য মূলধন কাঠামো। তাহলে যেভাবে মূলধন কাঠামো গঠন করলে ব্যয়টা কম হবে তাকে বলা হচ্ছে কি কাম্য মূলধন কাঠামো বলা হয়। আচ্ছা এরপর আমরা দেখি মূলধন বাজেটিংকে, আমরা ক্লাস 9-10 থেকে পড়ে আসতেছি। মূলধন বাজেটিং হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। খুব সহজ, আমরা জানি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত আমি কিসের মাধ্যমে আমরা নির্ধারণ করবো, মূলধন বাজেটিং এর মাধ্যমে। দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে আমরা আমাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগটা আমরা কোথায় করবো, ঠিক আছে, সেটা আমরা নির্ধারণ করবো কিসের মাধ্যমে, মূলধন বাজেটিং এর মাধ্যমে। আমরা জানি এখানে প্যাব্যাক সময় আছে, ARR অ্যাভারেজ রেট অফ রিটার্ন, তারপর আমরা যদি নিট বর্তমান মূল্য পদ্ধতি আছে, তারপর আমরা দেখি IRR আছে, ইন্টারনাল রেট অফ রিটার্ন, যেটা অভ্যন্তরীণ আয়ের হার। বিভিন্ন পদ্ধতির মাধ্যমে আমরা দেখি যে কোন প্রকল্প লাভজনক আর কোন প্রকল্প লাভজনক নয়, কোনটাতে আসলে বিনিয়োগ করা উচিত সেটা আমরা নির্ণয় করি এই মূলধন বাজেটের এই পদ্ধতিগুলোর মাধ্যমে। সেই কারণে বলা হচ্ছে কি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে।
দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে কি বলা হয়? মূলধন বাজেটিং বলে। আমরা এইভাবে চিন্তা করবো যাতে সহজ আমার মনে থাকে। আমি বলছি আমি যদি এইভাবে চিন্তা করে আলোচনা করি, পড়াশোনাটা করি, আমার কিন্তু টাইম নষ্ট হবে না। ঠিক আছে? তাহলে দেখো তুমি দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তটা কীভাবে নিবে, কোথায় বিনিয়োগ করা উচিত, কিসের মাধ্যমে নিবা? আমরা উত্তর দিব মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নেওয়া উচিত। মূলধন বাজেটিংয়ের মাধ্যমে নেওয়া উচিত। ঠিক আছে? আশা করি তোমাদের ক্লিয়ার। যেমন স্থায়ী সম্পদের বিনিয়োগ, স্থায়ী সম্পদ পুনঃস্থাপন, সম্পদ সম্প্রসারণ, আধুনিকরণ। ঠিক আছে? সম্পদ সম্প্রসারণ বা আধুনিকরণ, এটা কিসের অংশ? মূলধন বাজেটিংয়ের। ঠিক আছে? মূলধন বাজেটিংয়ের। তাহলে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত মূল্যায়ন প্রক্রিয়াকে মূলধন বাজেটিং বলে। ঠিক আছে? আমরা সেটা মনে রাখবো। স্বল্পমেয়াদী আমরা দেখতেছি কি, এরপর আমরা দেখতেছি স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থা। স্বল্পমেয়াদী সম্পদ বলতে আমরা কি বুঝি? নগদ অর্থ, ব্যাংক জমা, এখানে আছে দেখো, নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল, ঠিক আছে, ইত্যাদিকে ইত্যাদির সঠিক ব্যবস্থাপনা করাকে, স্বল্পমেয়াদী যে সম্পদগুলো আছে সেগুলো সঠিক ব্যবস্থাপনা করাটাকে বলা হচ্ছে কি? স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তহবিল বন্টন, খুবই ইম্পর্টেন্ট। তহবিল বন্টন বলতে কি বুঝানো হয়? অর্জিত মুনাফা। আমরা জানি কোম্পানি যে আয় করে সেটাকে বলা হচ্ছে মুনাফা। এই মুনাফাকে সে কীভাবে বন্টন করবে, কী পরিমাণে সে লভ্যাংশ প্রদান করবে, কী পরিমাণে সে ঋণদাতাদের সুদ দিবে, কী পরিমাণে শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ দিবে, ঠিক আছে, কী পরিমাণ সরকারকে ট্যাক্স দিবে বা কর দিবে, সেটি নির্ধারণ করাকে তহবিল বন্টন বলে। তহবিল বন্টন বা মুনাফা বন্টন বলে। কোম্পানি যে আয় করে সে আয়কে বলা হচ্ছে মুনাফার কী পরিমাণ আর কী পরিমাণ সংরক্ষিত তহবিলে রাখবে, এটাকে আমরা বলছি কি? তহবিল বন্টন। দেখো তহবিল বন্টন বলতে বোঝানো হচ্ছে, দেখো, মুনাফা হতে শেয়ার মালিকদের লভ্যাংশ, ঋণদাতাদের সুদ, সরকারের কর প্রদান করা এবং কি পরিমাণ সংরক্ষিত তহবিলে রাখবে তা বন্টন করাকে আমরা বলছি তহবিল বন্টন। তাহলে এটা খুব সহজ। তহবিল বন্টন বলতে আসলে কি বোঝানো হচ্ছে? মুনাফা বন্টনটাকে কি বোঝানো হচ্ছে? মুনাফা বন্টনটাকে। তোমার যে একটা মুনাফা হবে সে পরিমাণ তুমি মুনাফা থেকে, কোম্পানির যে আয় করে সেটাকে মুনাফা, ওই মুনাফা থেকে তুমি কি পরিমাণ শেয়ার হোল্ডারদেরকে লভ্যাংশ প্রদান করবে, আর কি পরিমাণ তুমি একটা বলছি কি লভ্যাংশ প্রদান করবে, আর এরপরে কি বলছি কি পরিমাণ তুমি সংরক্ষিত তহবিলে রাখবা, কি পরিমাণ তুমি সরকারকে ট্যাক্স দিতে হবে, ঠিক আছে, কর দিতে হবে সরকারকে, আর কি পরিমাণ ঋণদাতাদেরকে সুদ দিতে হবে। এই বন্টনটাকে বলা হচ্ছে কি? তহবিল বন্টন। ঠিক আছে? এই মুনাফার এই বন্টনটাকে বলা হচ্ছে কি? তহবিল বন্টন। মুনাফার যে অংশটুকু শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয় আমরা তাকে বলা হচ্ছে কি? লভ্যাংশ। আমি একটু আগে বলছি যে অংশ ভবিষ্যতে বিনিয়োগের জন্য রেখে দেওয়া তাকে বলছে সংরক্ষিত আয়, আমরা সবাই জানি, বা সংরক্ষিত তহবিল। আর মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন করবে আর কত অংশ সংরক্ষিত সংরক্ষিত তহবিলে রাখবে তাকে বলা হচ্ছে লভ্যাংশ নীতি। ঠিক আছে? মুনাফার কত অংশ লভ্যাংশ আকারে বন্টন এবং কত অংশ সংরক্ষণ করা হবে তার ঠিক করাকে বলা হচ্ছে লভ্যাংশ নীতি। কোম্পানি অর্জিত মুনাফা যে কর দিতে হয় তাকে বলা হচ্ছে কি? কর্পোরেট ট্যাক্স বলা হচ্ছে। ঠিক আছে? কোম্পানির কর বলা হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, শেয়ার হোল্ডারদের প্রাপ্ত লভ্যাংশের উপর এবং ঋণপত্রের মালিকদেরকে প্রাপ্ত সুদের উপর যে কর দিতে হয় তাকে পার্সোনাল ট্যাক্স বলে। অর্থাৎ আমি শেয়ার হোল্ডারের যে লভ্যাংশ পাবে, আবার শেয়ার হোল্ডারদেরকে ব্যক্তিগতভাবে তার উপর কী দিতে হবে? লভ্যাংশের উপর কর দিতে হবে। বা ঋণদাতারা যে সুদ পাবে ওই সুদের উপর ঋণদাতাকে কী দিতে হবে? ব্যক্তিগতভাবে কর দিতে হবে, যেটাকে পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর বলা হয়। তাহলে এটাকে বলা হচ্ছে তহবিল বন্টন। এগুলো থেকে এমসিকিউ আসে, আমি জাস্ট ওইভাবে আলোচনা করি, তুমি যাতে পুরোটাই মাথায় রেখে তুমি উত্তরটা দিতে পারো। তাহলে আমরা বলছি কি? মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদেরকে দেওয়া হয় তাকে বলা হচ্ছে লভ্যাংশ। যে অংশ পরবর্তী বিনিয়োগের জন্য রেখে দেওয়া হয় তাকে বলা হচ্ছে সংরক্ষিত আয় বা সংরক্ষিত তহবিল। আর মুনাফার যে অংশ লভ্যাংশ দিবে এবং সংরক্ষিত আয় রাখবে তা নির্ণয় করাকে বলা হচ্ছে লভ্যাংশ নীতি। ঠিক আছে? আমরা এভাবে রাখবো। আর কোম্পানিকে আয়ের উপর যে করটা দিতে হয় সেটাকে বলা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। ঠিক আছে? কোম্পানির কর। আর কোম্পানি গ্রাহকদের শেয়ার হোল্ডারদের যে লভ্যাংশ প্রদান করে, শেয়ার হোল্ডারগুলো লভ্যাংশ থেকে যে পরিমাণ ট্যাক্স দিতে হয় সেটাকে বলা হচ্ছে পার্সোনাল ট্যাক্স বা ব্যক্তিগত কর। ঠিক আছে? আর আশা করি তোমাদের ক্লিয়ার। আমাকে একটু কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা, আসলে তোমাদের বিষয়টা ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানো। ঠিক আছে? আমরা চেষ্টা করতেছি বেসিকগুলো একটু ক্লিয়ার করার জন্য। সবাই একটু কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা। কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা। আচ্ছা, সবাই একটু কমেন্টে জানো তোমাদের ক্লিয়ার কিনা। আমাকে একটু কমেন্টে জানো এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার কিনা।
আচ্ছা, আমরা এর পরবর্তী ক্লাসে আমরা ইনশাল্লাহ আমরা পরবর্তী ক্লাস তোমাদের বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সাথে থাকবে আশা করি। তাহলে আজকে ক্লাসটা এতটুকু পর্যন্ত। আমি তোমাদেরকে বরাবরের মতো একটা কথা বলে আসছি, যা কিছু পড়বা একটু চিন্তা করে পড়বা, একটু মনোযোগ সহকারে পড়বা, তখন তোমার কষ্টটা কম হবে, তোমার বেশি সময় ধরে মনে থাকবে। ফাইন্যান্স, ব্যাংকিং ও বিমা, ম্যানেজমেন্ট এগুলো আসলে এগুলো মুখস্থ করতে হয় না, এগুলো বুঝতে হয়। তুমি তুমি বুঝে পড়লে এখানে খুব সহজে প্লাস পাওয়া সম্ভব, এমসিকিউতে 30-30 নাম্বার পাওয়া সম্ভব আসলে। সো আশা করবো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।